প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম রাজশাহীতে সড়ক অবরোধ, ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। 4 দশকে ঘুচেনি যশোরে ভবদহের দুঃখ, উজানের ঢলে পানিবন্দী ৩ শতাধিক গ্রাম। উপদেষ্টার আশ্বাসের পরও আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। এবং চট্টগ্রামের পার্কের সৈকতে রিসোর্ট নির্মাণে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাণিজ্য, উপদেষ্টার ক্ষোভ। পর্যটন বান্ধব করতে উদ্যোগের আশ্বাস। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি, তানজিলা খান মিম। ঢাকায় বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চুয়েটের শিক্ষার্থীরা। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, চুয়েটের শিক্ষার্থীরা কি বলছেন একটু আমাদেরকে জানাবেন। মিম, ঢাকায় যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজ প্রকৌশলী শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা, এবং এক পর্যায়ে তারা যখন যমুনার দিকে যান এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ, সেইখানে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিকেল 5টা থেকে চট্টগ্রাম নগরীর যে 2 নম্বর গেট মোড় রয়েছে, সেই 2 নম্বর গেট মোড়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করেন এবং অবরোধ করে তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে চললো। 1 ঘন্টা যাবত তারা তাদের বিক্ষোভ এবং যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা কিন্তু চালু রেখেছেন। এবং এই আন্দোলনে তারা তাদের যে দাবিগুলো জানাচ্ছেন, তার মধ্যে তাদের যে 3 দফা দাবিগুলো রয়েছে, সেই 3 দফা দাবির কথা তারা যেমন বলছেন, এবং একই সাথে আজকে ঢাকায় যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন সেটির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার বিচারও কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যৌক্তিক, এবং সেই 3 দফা দাবি সরকারকে দ্রুত তারা মেনে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, এবং অন্যথা তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। যখন এই কর্মসূচিটি শুরু হয় বিকেল 5টার দিকে, তখন পুলিশ কর্মকর্তারা কিন্তু আন্দোলনকারীদের অনুরোধ করেছিলেন যাতে গুরুত্বপূর্ণ এই সড়কটির যান চলাচল একেবারেই বন্ধ করা না হয়। শিক্ষার্থীরা শুরুতে কিন্তু সেই অনুরোধটি রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন, এবং এই মুহূর্তে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কের 2 ধারেই যানবাহন এই মুহূর্তে বন্ধ রয়েছে চলাচল, এবং যেহেতু এখন 6টা বাজতে চলেছে বা 6টা বেজেছে, এই সময়টা মূলত আসলে অফিস ছুটি হয়, এবং যারা অফিস ফেরত যাত্রী রয়েছেন বা ঘরমুখ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু সড়ক বন্ধ থাকার কারণে পায়ে হেঁটেই তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং ঢাকায় যে আজকের ঘটনা, সেই ঘটনা তারা কিন্তু সুষ্ঠু বিচার দাবি করেছেন। কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে পাইনি। তবে এখন পর্যন্ত আন্দোলন চলমান, এবং এই আন্দোলনের কারণে দুদিকের সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। মিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে রাজশাহীতেও মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, আপনি একটু জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি বলছেন? মিম, কিছুক্ষণ আগেই রাজশাহী এবং ঢাকা যে মহাসড়কটি আছে, সেই মহাসড়ক অবরোধ করে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর যেসব শিক্ষার্থী আছেন তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং মহাসড়কটি তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। তাদের যে আজকের যে দাবি, সেটি হচ্ছে মূলত যে ঢাকাতে তাদের বন্ধু বান্ধব এবং যারা গেছেন ঢাকাতে লং মার্চ টু ঢাকাতে, তাদের উপর পুলিশের যে ন্যাক্কারজনক হামলা, সেই হামলার প্রতিবাদে মূলত তারা আজকে এখানে বিক্ষোভ যে মিছিল, সেটি বিক্ষোভ মিছিল নিয়ে আসেন এবং পরবর্তীতে তারা রাস্তায় বসে যায় এবং অবস্থান গ্রহণ করে। পাশাপাশি এখানে ঢাকা সঙ্গে রাজশাহীর যে মহাসড়কটি আছে সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ঠিক মাঝ বরাবর শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানগুলোর মধ্যে ডিপ্লোমাদের যে অন্যায্য অধিকার, ডিপ্লোমারা যে দাবি করে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা কথা বলছেন। পাশাপাশি আজকে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করেছে, সেই হামলার ন্যাক্কারজনক বলেও এবং তার প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে
তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি এখানে রুয়েটের শিক্ষার্থীরা তালাইমারি যে মোড়টি আছে সেটি কিন্তু অবরোধ করে এখানে অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি তাদের যে দাবি সেই দাবি ঢাকার সঙ্গে আজকে সম্মতি জানিয়েই তাদের এই অবস্থানগুলো কিন্তু চলছে। মূলত তারা বারবারই বলছেন শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির উপর কেন পুলিশ হামলা চালায়, মূলত তার প্রতিবাদে তাদের এই অবস্থানগুলো থাকে। শিক্ষার্থীদের দাবির মুখে মূলত আজকে এই মহাসড়কটি এখন পর্যন্ত অবরোধ করে আছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না বলেও জানিয়েছেন। এই ছিল রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান। অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, শিক্ষার্থীদের দাবিগুলো কি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে এই বিষয়ে? অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, এছাড়া যানবাহন সংকট দূরীকরণ এবং তাদের যে পাওনা জমি সেই জমি অধিগ্রহণের দাবি তুলেছেন তারা, এবং এই দাবিতেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আসলে কোনো ধরনের লিখিত আকারের কোনো সমাধান না পাওয়ার কারণে তারা কিন্তু এখন রাজপথে নেমেছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 1 মাস ধরে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছেন এবং তাতেও যখন আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পাননি তখনই কিন্তু তারা সড়কে নেমে এসেছেন এবং আজকে 4র্থ দিনের মতো তারা কিন্তু এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এবং তারা বলছেন তাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই যে সড়ক অবরোধ করে আন্দোলন কিংবা তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে সড়কে এসেই তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং আজকে বিকেল 5টার সময় তারা বরিশালের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে তারা সড়কে নেমে এসেছেন এবং তারা এই যে তাদের কর্মসূচি সেটি পালন করছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকালকে আমরা দেখেছি এবং গতকালকে এবং তার আগের দিন বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন নানা ধরনের এবং একাত্মতা প্রকাশ করেছেন দাবিগুলোর সাথে এবং তিনি কিছুটা সময় চেয়েছেন যে 4 মাসের মধ্যে আসলে তাদের দৃশ্যমান কোনো কার্যক্রমের দৃশ্য তারা দেখতে পাবেন। অবশ্য শিক্ষার্থীরা যদি বলছেন যে বারবার এরকম আশ্বাস দেওয়া হলেও আদতেও আসলে তারা কোনো সুরাহা দেখেন না কিংবা কোনো বাস্তবায়ন আসলে তারা সচক্ষে কিংবা দৃশ্যমান অবস্থায় দেখতে পান না, যার কারণে কিন্তু তারা বারবার এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে আসছেন। এবং আর একটু জানিয়ে রাখি যে অবকাঠামো উন্নয়নের মধ্যে ক্লাসরুম সংকট, গ্রন্থাগার কিংবা লাইব্রেরি, গবেষণাগার সহ বিভিন্ন ধরনের যে অবস্থা রয়েছে তার কারণে কিন্তু তারা আসলে বারবার এই আন্দোলনটি করছে এবং আন্দোলনে তারা বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত শিক্ষা অধিদপ্তর কিংবা ইউজিসি থেকে লিখিত আকারে না আমার কাছে 4 দশকেরও বেশি সময় পরও কাটছে না যশোরের ভবদহের দুঃখ। বৃষ্টি আর ওজনের ঢলে 300 গ্রামের অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা সব জায়গায় ঢুকে গেছে পানি, যাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। বছরের পর বছর সমস্যা নিরসনে নানা প্রকল্প নেওয়া হলেও উপকারে আসেনি। সবশেষ অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা TRF প্রকল্প গ্রহণ করা সহ খাল খননের আশ্বাস দিলেও যার কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। রিপন হোসেনের তথ্য, ইনামুল হকের ছবিতে প্রতিবেদন। এখনও কাটেনি ভবদহের দহন। আবারও জলবদ্ধতার কবলে জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলা ও যশোর সদর উপজেলার অন্তত 300 গ্রাম। পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। এই অঞ্চলের মানুষের জীবন মানেই যেন লড়াই করে বেঁচে থাকা। বৃষ্টি আর ঢলের পানিতে মাসখানেক ধরে প্লাবিত গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা। আমরা চলতে ফিরতে পারতেছি নিয়ে, খাবার দাবার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার সমস্যা, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, তারপর গরু বাছুরের সমস্যা হচ্ছে। প্রতি বছরই আমাদের এখানে পানি এসে যাচ্ছে, যার কারণে প্রথম সমস্যা হচ্ছে বিল্ডিংগুলোতে বসে আমাদের ক্লাস নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই।
অথচ ভবদহের এই জলাবদ্ধতার সমস্যা 1980 সাল থেকে, যা নিরসনে এখন পর্যন্ত নেওয়া হয়েছে 12টি প্রকল্প, ব্যয় হয়েছে অন্তত 1200 কোটি টাকা, যদিও এর সিংহভাগ হয়েছে লুটপাট। সবশেষ এই এলাকা পরিদর্শনে যায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ বেশ কয়েকজন। আশ্বাস দেন সেনাবাহিনীর মাধ্যমে টিআরএফ প্রকল্প গ্রহণ করা সহ খাল খননের, যার কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। স্থানীয়দের অভিযোগ, সরকারের একাধিক আশ্বাস সত্ত্বেও মেলেনি টেকসই সমাধান। খাল খনন সহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতাই এই বিপর্যয়ের বড় কারণ। 20 বছর ধরে মন্ত্রী আসতেছে, উপদেষ্টা আসতেছে, এরা এসে ঘুরে দেখে যাচ্ছে এবং আলোচনা করে যাচ্ছে, সভা করতেছে, বলতেছে কি যে আমরা স্থায়ী সমাধান করব, কিন্তু এখনো এর কোনো সমাধান হয়নি। এদিকে জলাবদ্ধতা নিরসনে বরাবরের মতো পদক্ষেপ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আরও অ্যাডিশনাল কিছু পাম্প যুক্ত করা বড় সাইজের, সেটা প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এখন আমরা আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করব। আর সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে, গতবার আমরা চেষ্টা করছিলাম রেগুলেটরের গেট খুলে দিয়ে ন্যাচারালি পানি বের করার। এইবার আমরা সেই জিনিসটা গতবার না পারলেও এবার পারছি। বছরে 3 থেকে 4 মাস জলাবদ্ধতার কবলে পড়ে ভবদহবাসী, যাতে কৃষি, মৎস্য ও সড়ক সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 1200 থেকে 1500 কোটি টাকা। এখন যশোর। চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতের ভাঙন দূর করে এটিকে পর্যটন বান্ধব ও লাভজনক করতে কাজ শুরু করবে সরকার। সকালে সৈকত লাগোয়া সরকারি পর্যটন রিসোর্ট পরিদর্শন করে একথা জানান বাণিজ্য ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সৈকত লাগোয়া নির্মাণাধীন সরকারি রিসোর্টে অনিয়ম, কাজের নিম্নমান ও ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। এ সময় সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত ও সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। হোসেন জিয়াদের প্রতিবেদন। মিনি কক্সবাজার হিসেবে পরিচিত পার্কি বিচের সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে। বিলীন হওয়ার পথে সমুদ্র সৈকত। পরিদর্শনে আসা উপদেষ্টার কাছে তাই স্থানীয় ও পর্যটন ব্যবসায়ীদের আক্ষেপ। বেড়িবাঁধের অভাবে সমুদ্র সৈকতে ভাঙন, ঝাউবন ধ্বংস হওয়া ও পর্যটন অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন তারা। এই বীজটা সুন্দর, যে প্রাকৃতিক দৃশ্য, এটা ন্যাচারাল গিফট, এটাকে আমাদেরকে রক্ষা করতে হলে এখানে একটা বেড়িবাঁধ করতে হবে, এটা প্রোটেক্ট করতে ব্লক দিতে হবে। আমি অনুরোধ করবো সরকার উদ্যমী কর্মকর্তাদেরকে অতি শীঘ্রই যেন এই একটা ব্লকের ব্যবস্থা নেয়। শহর থেকে কয়েক কিলোমিটার দূরের এই সমুদ্র সৈকত বিপুল সম্ভাবনার, শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে লাভজনক করতে পারছে না সরকার। এখানে নেই পর্যটকদের বসার জায়গা, ভালো মানের হোটেল ও নিরাপত্তা ব্যবস্থা। অথচ এই সমুদ্র সৈকত দেখতে অনেকটা কক্সবাজারের মতো বলেই সবাই একে মিনি কক্সবাজার নাম দিয়েছে। এদিকে পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন রিসোর্টের কাজের ধীরগতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। 2018 সালে প্রায় 79 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা 2024 সালের ডিসেম্বরে, কিন্তু ঠিকাদারদের গাফিলতিতে এ প্রকল্প এখনও শেষ হয়নি। অভিযোগ আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করতে নির্দেশনা দেন উপদেষ্টা। আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ এই বছর ডিসেম্বরে কাজগুলি শেষ হয়ে যাবে এবং ডিসেম্বর হলো টোটাল ফুল প্রজেক্টটা শেষ হবে। আর এর মধ্যে ধাপে ধাপে ইলেকট্রিক, তারপরে এই রাস্তা বনায়ন, অনেকগুলি ধাপে ধাপে হয়ে যাবে। 2 সপ্তাহের ভিতরে এখান থেকে একটা বাংলো রেডি হয়ে যাবে। সকল ঠিকাদারের সাথে একসাথে মিটিং করে কাজটা নির্দিষ্ট দিনে শেষ করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা ঠিকাদারদের সাথে আলোচনা করে তাদের উৎসাহ এবং তাদের শেষ করার আগ্রহ এবং তাদের যে সমন্বয় দেখে আমি মনে করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত দিনে কাজ শেষ করতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার লক্ষ্য হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সহ বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প কাজ পরিদর্শন করেন উপদেষ্টা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জামালপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিয়েছে
আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে এই আয়োজন করা হয়। এ সময় জুলাই যোদ্ধা আহত ইমরান হোসেন ও তার বাবার হাতে অটোরিকশার চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। এছাড়াও 2 জন শহীদ পরিবারের সদস্য ও আহত মোট 16 জনকে সহায়তা দেওয়া হয়। এ সময় রিজভী বলেন, শুধু জুলাই অভ্যুত্থানের শহীদ আহতই নয়, অসহায় ও বিরল প্রতিভা খুঁজে বের করে পাশে দাঁড়ায় আমরা বিএনপি পরিবার। মানব কল্যাণ ও গণতন্ত্রের প্রশ্নে তারেক রহমান যে অবদান রেখে যাচ্ছেন তা অনুকরণীয় বলেও জানান তিনি। একটি রাজনৈতিক দল যারা আন্দোলনও করেছেন, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটি কথা আছে, যে তাদের সেই কথা থেকে সরে আসা যাবে না, ওটাই হতে হবে। তারাই আন্দোলন করেছে। আমরা কি করেছি? 16 বছরে আমাদের এমপি নিরুদ্দেশ হয়ে গেছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে। পিআর কি এটা অনেকেই জানে না, কিন্তু ওটাই জোর করে আনতে হবে। এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোনো পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে পিআর আনুপাতিক ভোট এইটা দিতে হবে। অ্যাম্বুলেন্স পার্কিংয়ে পূর্বের ব্যবস্থার দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ধর্মঘট কর্মসূচি পালন করছে জেলা অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। এতে গন্তব্যে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তবে হাসপাতালের পরিচালক জানান, মেডিকেল কলেজের পরিবেশ সুন্দর রাখতেই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের বাইরে সরিয়ে নিতে বলা হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বুধবার সকাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করে বরিশাল জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি। তাদের দাবি, অ্যাম্বুলেন্স পার্কিংয়ে আগের ব্যবস্থাপনা বহাল রাখা। গেল 18 আগস্ট হাসপাতাল চত্বর থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স সরিয়ে ফেলার নির্দেশ দেন কর্তৃপক্ষ, কিন্তু এতে অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণ অনিরাপদ হয়ে পড়েছে বলে দাবি অ্যাম্বুলেন্স মালিকদের। এই পার্কিংটা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা এই আজকের ধর্মঘট যেতে বাধ্য হয়েছি। আরেকটা সিস্টেম করে দিয়েছে, আপনারা গাড়ি বার করে নিয়ে যান, তাইলে আমাদের গাড়ি কোথায় রাখবেন? ধর্মঘটের কারণে জরুরি প্রয়োজনেও অ্যাম্বুলেন্স পাননি রোগী ও স্বজনরা। অ্যাম্বুলেন্স না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এই জায়গায় রিলিজ দিয়েছে, আমরা যাবো বরগুনাতে, এখন আমরা গাড়ি পাইতে আসি না। লোকাল এমনি ড্রাইভার গাড়ি ভাড়া করে যাবো, হেরও যাবে না। আমি ঘুরতে আসি, মাহিন্দ্র তো নিতে পারতেছি না, মাকে নিয়ে বুক করতেছি আমি মেডিকেল ফ্লোরে ফেলানো। হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের পরিবেশ রক্ষায় বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা চলমান রয়েছে। যার দরকার সে সরকারি অ্যাম্বুলেন্স থাকে নিবে, না থাকলে সে ওইখানে যাবে, ওখান থেকে তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো অ্যাম্বুলেন্স নিয়ে তারা যাবে। সমস্যা কি? এটাতে কোনো বাধা নাই, ওটা তো আমি বাধা দিচ্ছি না। এখন ওনারা যদি বলে যে আমাদের পার্কিং প্লেস লাগবে মেডিকেলের ভিতরে, এটা তো আসলে হয় না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 হাজার রোগী সেবা নেয়। সরকারি 16টি অ্যাম্বুলেন্স ছাড়াও বেসরকারি প্রায় শতাধিক অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে। অমিত হাসান, এখন, বরিশাল। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।